ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः Om. Om. May He protect us both, the teacher and the student, equally. May He enable us to share the benefits of learning equally. May we be equally strong to grasp the meaning of the learning. May the learning be equally fruitful to us. May we never be jealous of each other. Om, peace, peace, peace. তৈত্তিরীয় উপনিষদের এই শান্তি মন্ত্র দিয়ে আজকে শিক্ষক দিবসের দিনে আমার এই উপস্থাপনাটি শুরু করলাম। যেহেতু এই শান্তি মন্ত্রে শিক্ষক এবং বিদ্যার্থীর কথা একসঙ্গে বলা হচ্ছে, এই মন্ত্রে শিক্ষক এবং বিদ্যার্থী একসঙ্গে সমবেতভাবে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা জানাচ্ছেন। সেই কারণে বছরের প্রতিটি দিনই, জীবনের প্রতিটি দিনই, এবং বিশেষভাবে আজকে যেহেতু শিক্ষক দিবস উদযাপনের মুহূর্ত, তাই এই মন্ত্রটি দিয়ে শুরু করার কথা মনে এলো। আজকে আমরা চলে যাব আমাদের যে রচনাটি আমরা পাঠ করছিলাম শেষ দুদিন, তার তৃতীয় অংশে। তৃতীয় অংশটি পড়ার সময় আমরা হয়তো থেকে থেকে স্বামী লোকেশ্বরানন্দের যে রচনা, সেখান থেকে কিছুটা সময়ের জন্য বেরিয়ে স্বামী বিবেকানন্দের বক্তৃতার কিছু কিছু ছোট ছোট অংশ পড়ব। কারণ আজকের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের স্বামীজিকে বোঝার জন্য। কারণ এই জায়গায় বহুবার বহু মানুষের কাছে তাদেরই পাঠের অগভীরতার কারণে স্বামীজি মিসআন্ডারস্টুড হয়েছেন, এবং এমন কিছু কিছু বিষয় নিয়ে এখানে স্বামীজি কথা বলছেন যা আজকের দিনে, আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই, আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে অত্যন্ত স্পর্শকাতর কিছু বিষয়। যদিও সেই স্পর্শকাতরতার জায়গা কোনোভাবে তাকে অবমাননা না করে তার প্রতি যথার্থ শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে স্বামী বিবেকানন্দ এই কিছু শব্দ ব্যবহার করেছেন যা আমাদের আজকের পাঠে উঠে আসবে। আমি পাঠ শুরু করি, তারপর আস্তে আস্তে আমরা প্রতিদিনের মতো যেমন এগোই তেমন ভাবে এগিয়ে চলব। শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে পৃথিবীময় এক আলোড়ন সৃষ্টি হয়েছে তা স্বামীজি লক্ষ্য করেছিলেন। মনে করে দেখো, স্বামীজির জন্ম এবং কর্মকাল যে সময়টায়, তার কিছু বছর আগেই, খুব বেশি বছরও নয়, 30 থেকে 50 বছরের মধ্যে বিদেশে শিল্প বিপ্লব ঘটে যাচ্ছে, এবং তার আঁচ, তার ঢেউ এসে লাগছে আমাদের মানসিকতায়, আমাদের জনমানসেও। এই আলোড়নের ফলে শূদ্র জাতির কথাটা খেয়াল করো, শূদ্র জাতির, বুঝতে পারছো কেন বলছিলাম যে আজকের সমাজের দিকে তাকালে কিছু স্পর্শকাতর শব্দ বলে মনে হবে এগুলোকে? কেন আজকের সমাজে স্পর্শকাতর, এবং কেন স্বামীজির কাছে সেগুলো এক্স্যাক্টলি ঠিক আজকের সমাজের কনোটেশনে ব্যবহৃত হচ্ছে না, আমরা আস্তে আস্তে জানবো। এই আলোড়নের ফলে শূদ্র জাতির, অর্থাৎ যারা শ্রমজীবী,
খেয়াল করো, শূদ্র জাতির অর্থাৎ যারা শ্রমজীবী তাদের অভ্যুত্থান হবে, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। রাশিয়া এবং চীন এর কেন্দ্র হবে, কথাও বলেছিলেন। ভারতেও শিল্প বিপ্লব ঘটুক, ভারতেও শূদ্র জাতির অভ্যুত্থান হোক, তিনি চেয়েছিলেন। আচ্ছা, এবার একটুখানি থেমে বলে নেওয়া দরকার, আজকের দিনে আমরা যে কাস্টিজম নিয়ে এত কথা বলি, কাস্ট নিয়ে, জাতিভেদ এবং জাতি বৈষম্য নিয়ে যে আমরা কথা বলি, তার মূলে আছে একটা জিনিস। আমরা জাতিভেদ এবং জাতি বৈষম্যকে প্রায়শই এক করে দেখতে বাধ্য হই। আমাদের সমাজে তার চেহারা এমনই রূপ নিয়ে ফেলেছে যে দুটোকে আর সেপারেটলি দেখা যায় না। কিন্তু স্বামীজির কথা খেয়াল করলে আমরা বুঝতে পারবো দুটো কিন্তু সেপারেট জিনিস। জাতিভেদ এক জিনিস, জাতিভেদ কাকে বলে সেটা এক্সপ্লেন করতে গিয়ে স্বামীজি চলে যাচ্ছেন আমাদের প্রাচীন ভারতের যুক্তিতে, প্রাচীন ভারতের দর্শনে, যেখানে জাতি কথাটির অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট কমিউনিটি বা ক্যাটাগরি অফ পিপল যাদের মধ্যে এক কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর হচ্ছে তারা সবাই মোটামুটি এক প্রফেশনের মানুষ। এই হচ্ছে একটা জাতির সংজ্ঞা। ভারতে জাতিভেদ যে কথাটা, এই ভেদ মানে কিন্তু একে অন্যের থেকে দূরে সরে যাওয়া নয়। আইডিয়ালি যে সময়ের দর্শনের ওপর নিজের ভাবনাকে, নিজের চিন্তাকে স্বামীজি প্রতিষ্ঠিত করছেন, সেই সময়ের দর্শনে জাতিভেদ ডিড নট মিন অ্যাকচুয়ালি separating one community from another based on their privileges or otherwise. তো এইখানে জাতিভেদ মানে হচ্ছে ওই যেটা বললাম, a group or a community of people, a category of people যাদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে তাদের প্রফেশন। এইভাবে চারটে জাতি আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ বলা হয়, ভারত যেহেতু একটা অত্যন্ত আধ্যাত্মিক চেতনায় সম্পৃক্ত দেশ এবং ভারতের ভাবনা চিন্তা সবই যেহেতু অত্যন্ত আধ্যাত্মিক, সেজন্য ভারতে একটা আইডিয়াল স্টেট অফ এক্সিস্টেন্স হচ্ছে ব্রাহ্মণিজম। ব্রাহ্মণিজম কি আমাদের একটুখানি জেনে নিতে হবে। ব্রাহ্মণিজম বলতে স্বামীজি, আমি একেবারে স্বামীজিকেই উদ্ধৃত করি নিজের কথা কম বলে। স্বামীজি 1897 সালে যখন বিদেশ থেকে এদেশে ফিরলেন, তখন তো সেই কলম্বোতে জাহাজ থেকে নেমে তারপরে বক্তৃতা দিতে 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 সারা ভারত প্রায় ঘুরলেন। তো সেইখানে একটা বক্তৃতা, যা আজকে দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই নামে প্রকাশিত, এই শিরোনামে প্রকাশিত, সেখানে স্বামীজি বলছেন এক জায়গায়, দ্য আইডিয়াল অ্যাট ওয়ান এন্ড ইজ দ্য ব্রাহ্মণ and the ideal at the other end is the Chandal, Shudra. And the whole work is to raise the Chandal up to the Brahmin. এইবার আমাদের মনে হতে পারে, ব্রাহ্মণ কে এমন কেউ কেটা যে সবাইকে তার পথ অনুসরণ করতে হবে, সবাইকে ব্রাহ্মণের মতো হতে হবে? ব্রাহ্মণ কি এমন বিরাট তীর মেরেছে? এখানে ব্রাহ্মণ কথাটাকে আমরা যদি আজকের দিনের সেন্সে নিই, তাহলে এই কনফিউশনটা হওয়া খুব স্বাভাবিক। আজকের দিনে জাতিভেদ, জাতি বৈষম্য এরকম মাথাচাড়া দিয়ে উঠেছে যে দীর্ঘদিন ধরেই চলছে, নতুন করে যে উঠেছে এমন নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত প্রগতিশীলতার যুগেও সেটা কিছুতেই সরে যাচ্ছে না, চলে যাচ্ছে না এই বৈষম্য, বরং আরো যেন ফুলে ফেঁপে উঠছে ভারতের বিভিন্ন জায়গায়।
তো আজকের দিনের চোখে যদি এই ব্রাহ্মণ কথাটাকে বা ব্রাহ্মণিজম কথাটাকে দেখি, তাহলে এই কনফিউশন আসতে বাধ্য। কিন্তু ওই যে বলছিলাম, ব্রাহ্মণিজম আজকের দিনের দৃষ্টিতে দেখলে হবে না। ইট ইজ আ ক্যাটাগরি যার একটা আইডিয়াল সেট করা আছে। আমাদের ল গিভাররাই সেটা হয়তো সেট করেছেন। সেটা কি স্বামীজি বলছেন, এটা আবার আর একটা লেকচারে, এটা ওই একই সময় দেওয়া 1897। এই লেকচারটার নাম হচ্ছে দ্য মিশন অফ দ্য বেদান্ত। বলছেন, আওয়ার আইডিয়াল ইজ দ্য ব্রাহ্মণ অফ স্পিরিচুয়াল কালচার অ্যান্ড রিনাউন্সিয়েশন। এই হচ্ছে ভারতে একটা আইডিয়াল স্টেট অফ এক্সিস্টেন্স। ব্রাহ্মণ কাকে বলবো? যার মধ্যে স্পিরিচুয়াল কালচার আছে, আধ্যাত্মিক চেতনা আছে, আধ্যাত্মিক সংস্কৃতি আছে, এবং যার মধ্যে রিনাউন্সিয়েশন আছে, ত্যাগ করার একটি গুণ আছে যার মধ্যে। বাই দ্য ব্রাহ্মণ, স্বামীজি বলছেন, বাই দ্য ব্রাহ্মণ আইডিয়াল, হোয়াট ডু আই মিন? I mean the ideal Brahmanness in which worldliness is altogether absent. আমাদের জাগতিকতা, বস্তুবাদী জাগতিকতা সম্পূর্ণভাবে অনুপস্থিত। সেই ঠাকুরের কথা, কামিনী কাঞ্চন একেবারে অনুপস্থিত সেই মানুষের চিন্তায় চেতনায়, যা তাকে বন্দি করে রাখছে জগতে। In which the worldliness is altogether absent and true wisdom is abundantly present. এবং কি উপস্থিত তার মধ্যে? সত্যিকারের উইজডম, সৎ চিন্তা, সৎ ভাবনা, আধ্যাত্মিক চিন্তা যার মধ্যে সব সময় উপস্থিত। এই হচ্ছে আইডিয়াল ব্রাহ্মণিজম। এবার এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা ব্রাহ্মণ শব্দটাকে দেখি এবং তারপরে আমরা ওই কথাটায় ফিরে যাই যেখানে স্বামীজি বলছেন যে দ্য হোল ওয়ার্ক ইজ টু রেজ দ্য চণ্ডাল আপ টু দ্য ব্রাহ্মণ। আমরা তো সবাই চাই শিক্ষা নিয়ে এত বিকাশের কথা যে দীর্ঘদিন ধরে ভারতে হয়ে আসছে, সেটা কেন হয়ে আসছে? কারণ সবার শিক্ষার প্রয়োজন। শিক্ষা মানেই তোমার মেধার চর্চা, শিক্ষা মানে তোমার বুদ্ধিমত্তার কর্ষণ, এবং এগুলোর মধ্য দিয়ে তুমি তোমার একটা স্টেট অফ বিইং থেকে ক্রমশ আরো রিফাইন্ড স্টেট অফ বিইং এ যাচ্ছ, আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হচ্ছে তোমার, সূক্ষ্মতর হচ্ছে তোমার চিন্তা। তুমি বিচার বিবেচনায় আরো দৃঢ় হয়ে উঠছো, আরো পোক্ত হয়ে উঠছো, তোমার মেধা তীক্ষ্ণ হচ্ছে, তোমার ভেতর সংবেদনশীলতা আসছে, তোমার বোধ জারিত হচ্ছে। এই সমস্ত কিছু ব্রাহ্মণত্বের প্রতীক। ব্রাহ্মণত্ব হচ্ছে আ সেট অফ কোয়ালিটিজ which deals or which deal with the supremacy of intellect, the highest point of human intellect. এই হচ্ছে ব্রাহ্মণত্ব। আর অন্যদিকে শূদ্রত্ব কি? শূদ্রত্ব হচ্ছে দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ফিজিক্যাল প্রাওয়েস। খেয়াল করে দেখো, শূদ্রত্ব মানে কিন্তু এ বাবা গা ঘিনঘিনে ব্যাপার, অস্পৃশ্য, অচ্ছুত, বেজাত, অন্তজ, এসব কোনো সেন্স এককালে ছিল না, আমাদের দেশে ছিল না। এসব অনেক পরে এসেছে, যখন একটা গ্রুপ অফ পিপল তাদের মধ্যে তাদের প্রফেশনকে ভিত্তি করে এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স জন্ম নিয়েছে। তারা নিজেদেরকে সুপ্রিম ভাবতে শুরু করেছে, সুপিরিয়র ভাবতে শুরু করেছে দেন দ্য আদার কাস্ট। তখন এসেছে এই ডিসক্রিমিনেশন, যে আমি আধ্যাত্মিক মানুষ, আমার বুদ্ধি বিবেচনা চিন্তা তোমার চেয়ে অনেক প্রখর, তো তুমি আর আমি সমান হলাম কি করে? তুমি পড়ে থাকবে নিচে, আমরা তোমাকে পা দিয়ে দোলবো এবং যত সুবিধে নেওয়ার নেব। এইটা হচ্ছে লেটার এডিশন, এটা হচ্ছে discrimination which was not there. This is based on prejudice, this is based on pride, this is based on vanity, দম্ভ। দম্ভের ওপর ভিত্তি করে আসে ডিসক্রিমিনেশন। আমার ভেতর দম্ভ এসেছে, আমি বিরাট কেউ কেটা,
আমার হাতে এই ক্ষমতাটি আছে, আমি জানি ভারতে হায়েস্ট স্টেট অফ বিইং ইজ দ্য ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল স্টেট অফ বিইং। আমি আইডিয়ালি যেহেতু বইপত্র পড়ি, শাস্ত্র পড়ি, দর্শন নিয়ে কথাবার্তা বলি, আমি খাতায় কলমে তার কাছাকাছি, তাই আমি সুপিরিয়র বাকিদের চেয়ে, এবং এই সুপিরিয়রিটির ঝাল আমি তাদের ওপর ঝাড়বো। এই হচ্ছে ডিসক্রিমিনেশনের জায়গা, যেটা অনেক পরে এসেছে। ইনিশিয়ালি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা চারটে সেট অফ কোয়ালিটিজ রিপ্রেজেন্ট করছে। ব্রাহ্মণ, দ্য ideal of intellect and spiritual thoughts; Kshatriya, the ideal of administration; Vaishya, the ideal of trade and business; Shudra, the ideal of physical prowess. যারা শারীরিকভাবে সক্ষম, যারা শ্রমসাধ্য কাজ করতে অনেক বেশি সক্ষম। প্রত্যেকের তো একটা ফোর্টে থাকে, একটা এরিয়া থাকে। সবাই বডি বিল্ডার হয় না, সবাই ইন্টেলেকচুয়ালি একেবারে ক্ষুরোধার তুখোড় হয় না, কিন্তু প্রত্যেকের এই পৃথিবীতে কিছু না কিছু পারপাস আছে যেটার জন্য তারা এসেছে। হতে পারে তুমি এখানে সাংঘাতিক তোমার ক্ষুরোধার বুদ্ধি, মুখে সবসময় ঠিক মতো কথা জোগায় না, তুমি খুব চুলচেরা বিশ্লেষণ করতে পারো না, কিন্তু তুমি হাতে কলমে এরকম কিছু কাজ করতে পারো যেটা ওই চুলচেরা বিশ্লেষণ করা পণ্ডিত আবার পারে না। তুমি দারুণ ব্যবসা করতে পারো, কিন্তু তোমাকে যদি দেশ চালাতে দেওয়া হয় তুমি দেশ চালাতে পারবে না। আবার যিনি দেশ চালাচ্ছেন তাকে যদি ব্যবসায় নামিয়ে দেওয়া হয় তিনি একেবারে পুরো লোকসান করে ফিরে আসবেন। এই প্রত্যেকটা সেট অফ কোয়ালিটি কিছু কিছু মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কোনোটা বেশি কোনোটা কম, এবং এর ভিত্তিতে আমাদের প্রফেশন আমরা নিজেরা খুঁজে নিচ্ছি। এবং এই প্রফেশনের ক্যাটাগরিগুলো ছিল এনশিয়েন্ট ইন্ডিয়ায় কাস্ট। এবার থেকে যখন এই কাস্টের কথা বিশেষত স্বামীজির রচনায় লেখায় পড়বে, এই ব্যাখ্যাটা কিন্তু মনে রেখো। আজকের দিনে অনেক প্রগতিশীল মানুষ যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে থাকেন, তারা এরকম খাপছাড়া ভাবে স্বামীজির একটা দুটো কথা তুলে খুব দাবি করতে চান যে স্বামীজি আসলে কাস্টিস্ট ছিলেন। স্বামীজি কিন্তু কোথাও ডিরেক্টলি কাস্ট নিয়ে বা কাস্টের থেকে যে ডিসক্রিমিনেশন আসছে সেই নিয়ে বিশেষ কিছু কথা বলেননি। একটা কথা আমি হয়তো এই আজকের কথার সূত্রেই বলবো, স্বামীজির একটা ওয়ান লাইনার আছে, কাস্ট ইজ গুড, এইটুকু কথা, তিনটে শব্দ, কাস্ট ইজ গুড। এবার এইটুকুকে আগা মাথা বাদ দিয়ে হঠাৎ এইটুকুকে তুলে এনে লোকে বলে যে এই দেখুন স্বামীজি বলছেন কাস্ট নাকি ভালো, ভাবুন কি সাংঘাতিক হিন্দুত্ববাদের ধ্বজাধারী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি ওই নামে মাত্র সুপারফিশিয়ালি হয়তো সাম্যবাদের ফ্ল্যাগ বেয়ারার ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি কিন্তু যথেষ্ট এই রকম। একটা কথা বলে রাখি, স্বামীজিকে তোমরা ক্রমশ পড়বে, ক্রমশ জানবে, পড়তে পড়তে নিজেরাই মিলিয়ে নিও আমার আজকের এই কথাটা। স্বামীজি না বিশেষ কারুর ধ্বজাধারী ছিলেন না। ওই হিন্দুত্ববাদের ধ্বজাধারী বলে যারা স্বামীজিকে ডিমিন করার চেষ্টা করেন, তারা অনেক ক্ষেত্রেই স্বামীজিকে না পড়ে ডিমিন করেন। এটা খুব আমাদের দুর্ভাগ্যের, দুঃখের ব্যাপার। স্বামীজি কারুর ধ্বজাধারী ছিলেন, দুজনের ছিলেন। ফ্ল্যাগ বেয়ারার হিসেবে স্বামীজি দুজনের ধ্বজাধারী ছিলেন। কারা জানো? 1 নম্বর বেদান্ত, আর 2 নম্বর মানুষ। সেই যে আগের দিন বলছিলাম, আমি সেই ঈশ্বরের পূজা করি যাকে তোমরা ভ্রমবশত মানুষ বলে থাকো, সেই মানুষের ধ্বজাধারী ছিলেন স্বামীজি। প্রতিটা শব্দ লেটার্স অফ টিয়ার্স, চোখের জল থেকে লেখা, মানুষের জন্য অনুভব করে লেখা প্রতিটা শব্দ। এবং এই মানুষের কথাই বলছে বেদান্ত। স্বামীজি সেই বেদান্তের ধ্বজাধারী। আমরা আবার আমাদের লেখায় ফিরে যাই, তারপরে প্রয়োজন মতো আবার এতে ফিরে আসবো আমরা। আচ্ছা, যেহেতু এই কাস্টের জায়গাটা কিছুটা হলেও আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এবার স্বামী লোকেশ্বরানন্দজির লেখাটা পড়া হয়তো কিছুটা সুবিধাজনক হবে। যে জায়গাটা পড়ছিলাম, ভারতেও শিল্প বিপ্লব ঘটুক, ভারতেও শূদ্র জাতির অভ্যুত্থান হোক, এ তিনি চেয়েছিলেন। এই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এক নতুন ভারত রূপ নেবে, এই তাঁর বিশ্বাস ছিল। এই নতুন ভারতকে আহ্বান করে তার অমর ভাষায় তিনি বলেছিলেন,
এবার স্বামীজির উদ্ধৃতি, অপূর্ব অপূর্ব এই কথাটা, নতুন ভারত কোথা থেকে জন্ম নেবে? এই শাস্ত্র পড়া, ক্ষমতা দিয়ে অন্যদের দাবিয়ে রাখা পণ্ডিত মানুষদের থেকে নয়, অভিজাতদের থেকে নয়, পিঠ বাঁচিয়ে চলা মধ্যবিত্তের থেকে নয়। নতুন ভারত জন্ম নেবে কোত্থেকে জানো? স্বামীজি বলছেন নিজের ভাষায়, নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে, মাল্লা, মুচি, মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। কাদের কথা বলছেন স্বামীজি? শ্রমজীবী মানুষের কথা, যারা কারুর মুখাপেক্ষী হয়ে বসে নেই, তারা নিজেদের জীবনের হাল নিজেরা ধরেছে এবং কাজের মাধ্যমে, শ্রমের মাধ্যমে জীবনের প্রতিটা ইঞ্চি জমি বুঝে নিচ্ছে তারা। তাদের হাত ধরে নতুন ভারত বেরোবে একদিন, স্বামীজি স্বপ্ন দেখছেন। শূদ্র জাগরণ হবে, শূদ্র বলতে শ্রমজীবী, ভুলে যেও না। এই আজকের দিনের কনোটেশন গুলোকে অ্যাড করে ফেলো না এখানে। See them as categories of qualities, categories of profession. ওকে? শূদ্র জাগরণ হবে এবং সঙ্গে সঙ্গে নতুন ভারতও গড়ে উঠবে, এ স্বামীজি নিশ্চিত জানতেন। তথাকথিত উচ্চ শ্রেণীর পতন অনিবার্য, সব জিনিস তো এক্ষুনি পড়তে পারছি না, পরে পরে যখন আরো স্বামীজি নিয়ে আমরা আলোচনা পড়বো। এই যে পতন অনিবার্য, এটা একটা জায়গা আছে, উনি পুরো উচ্চ শ্রেণীর দিকে যেন আঙুল তুলে তাদের সামনে দাঁড়িয়ে বলছেন যে তোমরা এবার বেরো তো ভালোই ভালোই, অনেক জ্বালিয়েছ আমাদের দেশটাকে একেবারে ক্ষতবিক্ষত করে ছেড়ে দিয়েছ। এই শ্রমজীবী মানুষগুলোকে তোরা অজ্ঞান, আমরা জ্ঞানী এই বলে তাদেরকে দাবিয়ে রেখে তাদের এমন মনের অবস্থা করেছে, এখন তারা নিজেরাই নিজেদের মানুষ বলে আর মনে করে না। তোমরা এবার ভালোয় ভালোয় কেটে পড়ো, নতুন ভারত বেরোচ্ছে। স্বামীজি এই ভাষায় কথা বলতেন। তথাকথিত উচ্চ শ্রেণীর পতন অনিবার্য, এ কথাও তিনি বলেছিলেন। শূদ্র অর্থাৎ যারা শুধু কায়িক পরিশ্রম করে, অর্থাৎ মেহনতি মানুষ, সমাজতন্ত্রের ভাষায় প্রলেতারিয়েত, নিপীড়িত গণমানুষ। ভারতবর্ষে ব্রাহ্মণত্বের অর্থ সংস্কৃতিবান হওয়া। লোকেশ্বরানন্দজি নিজেই বলে দিচ্ছেন এখানে খুব স্পষ্ট ভাষায়, ভারতবর্ষে ব্রাহ্মণত্বের অর্থ সংস্কৃতিবান হওয়া, মন, বুদ্ধি ও হৃদয়ের ঐশ্বর্যে ঐশ্বর্যবান হওয়া। শূদ্র সেই কায়িক শক্তির সঙ্গে সেবা ভাব যার থাকবে, কিন্তু বুদ্ধি ও কৃষ্টির দিক দিয়ে যে পিছিয়ে আছে। কি সুন্দর ক্লাসিফিকেশনটা, খেয়াল করো। তার কায়িক শক্তি আছে, তার মনে সেবা ভাব আছে, মানুষের প্রতি সে ভালোবাসা পোষণ করে, তার কায়িক শক্তি আছে সেবা কর্ম করার, কিন্তু বুদ্ধি, কৃষ্টি ইত্যাদি দিক থেকে সে পিছিয়ে, স্বভাবতই পিছিয়ে। কারণ সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ, তার সুযোগ হয়নি পড়াশুনোকে বড়ভাবে জানার, চেনার। শূদ্র জাগরণ হোক, এ স্বামীজি চেয়েছিলেন সত্য, কিন্তু এ তিনি কখনো চাননি যে শূদ্র জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের কৃষ্টি শূদ্রত্বে নেমে যাবে। একটু আগেই স্বামীজির একটা উদ্ধৃতি পড়ছিলাম ইংরেজিতে, এই কথাটা সেটার সাথে রিলেট করে দেখার চেষ্টা করো। আরেকবার তোমাদের জন্য পড়ি ওই অংশটা। দ্য আইডিয়াল অ্যাট ওয়ান এন্ড ইজ দ্য ব্রাহ্মণ and the ideal at the other end is the Chandala. And the whole work, এই জায়গাটা, and the whole work is to raise the Chandala up to the Brahmin. Slowly and slowly you find more and more privileges granted to them. এইভাবে আস্তে আস্তে চণ্ডাল যারা শ্রমজীবী,
এবং যাদের মধ্যে বুদ্ধি, কৃষ্টি, আধ্যাত্মিকতা কিছু পরিমাণে, সংস্কৃতি কিছু পরিমাণে ল্যাক করছে, তাদেরকে সেই এক্সপোজারগুলো দিতে হবে। তোদের নেই, তোদের নেই, তোদের হবে না, তোদের হবে না, যা আছে আমাদেরই আছে এবং আমাদের মধ্যেই কুক্ষিগত থাকবে, এই ভাব অত্যন্ত খারাপ। এবং এখান থেকেই ডিসক্রিমিনেশনের শুরু, এবং এখান থেকেই আজকের কাস্টের সংজ্ঞা এসেছে। আজকে প্রগতিশীলেরা কাস্ট শুনে আমরা যে নাক সিটকই, সেটা এই কারণে সিটকই যে এই ডিসক্রিমিনেশনগুলো কাস্টের জেনারেল ডেফিনেশনকে ওভারশ্যাডো করে বসে গেছে তার উপর। অ্যাকচুয়ালি কাস্টের ডেফিনেশন এটা ছিল না, তোমরা অলরেডি নিশ্চয়ই বুঝতে পারছো সেই জায়গাটা। আর একটা অংশ পড়ি যেখানে স্বামীজি এই কথাই বলছেন যে তোমাদের ব্রাহ্মণদের ওপর রাগ, কারণ তারা ডিসক্রিমিনেট করে, সত্যি কথা ডিসক্রিমিনেট করে। কিন্তু অনেকে, সেই ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, সেটাই বলি, যে ঘরে প্রদীপ জ্বলছে, সেই প্রদীপে কেউ নোট জাল করছে, কেউ আবার ভগবত পাঠ করছে, তো এতে বাবা প্রদীপের কি দোষ? সেই রকম ঈশ্বর আছেন, সেই ঈশ্বরের নাম করে কেউ মুক্তি লাভ করছে, কেউ আবার ঈশ্বরের নামে ব্যবসা করে টাকা কামাচ্ছে, তাতে ঈশ্বরের কি দোষ? তিনি তো ভালোর জন্যই আছেন। কেউ যদি এখন তাকে খারাপভাবে ব্যবহার করে, সেটা তো ঈশ্বরের খামতি নয়, সেটা তো যে যেভাবে ব্যবহার করছে তার ব্যাপার, তাই না? একইভাবে ডু নট কনফিউজ দ্য লেটার কনোটেশনস উইথ দ্য আইডিয়াল। ডু নট কনফিউজ a category, an objective category like Brahmanism. Do not confuse an objective category with some subjective prejudice. Discrimination আসে সাবজেক্টিভ প্রেজুডিস থেকে, বিদ্বেষ বৈষম্য আসে সাবজেক্টিভ প্রেজুডিস থেকে। কখনো অবজেক্টিভ ক্যাটাগরি একটা বৈষম্যের জন্ম দিতে পারে না, এটা যেন আমাদের মাথায় থাকে। উনি বলছেন the Vedantic idea is applicable not only here but over the whole world. Such is our ideal of caste as meant for raising all humanity slowly and gently towards the realization of that great ideal of the spiritual man who is non-resisting, calm, steady, worshipful, pure, and meditative. In that ideal there is God. কথাটা খেয়াল করো, এই হচ্ছে ব্রাহ্মণত্বের সংজ্ঞা, হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল আইডিয়াল। তো এই যদি ব্রাহ্মণত্বের সংজ্ঞা হয়, ব্রাহ্মণের ওপর রাগ করে, মানে তোমার বিদ্বেষ মনোভাবাপন্ন বৈষম্যকামী ব্রাহ্মণদের ওপর রাগ করে ব্রাহ্মণত্বের এই আইডিয়ালকে খর্ব করার কি অর্থ বলতো? ঘরের কিছু মানুষ খারাপ, তার জন্য বাড়ি ভেঙে ফেলবো, এটা কোনো কথা হলো? উনি বলছেন বাড়িটারি ভেঙে ফেলার কোনো দরকার নেই, বাড়িটাকে ভালো করে জানো, আসল জিনিসটা কি, মূল কথাটা কি। এই হচ্ছে ব্রাহ্মণত্বের আইডিয়াল। তা এই যদি আইডিয়াল হয়, শেষে গিয়ে মানুষের এই যদি উদ্দেশ্য হয় যে ধীর স্থির ধ্যানী ভক্তিমান পবিত্র এক ব্যক্তিত্বে পরিণত হওয়া, মরালি আপরাইট এক ব্যক্তিত্বে পরিণত হওয়া, তাহলে কি সমস্ত মানুষের জন্য এই পথটির দ্বার খুলে দেওয়া উচিত নয় আমাদের? যে যে যেভাবে পারে আসুক, এক্সপোজার কি প্রয়োজন নয়? তাদের আরো বেশি করে প্রয়োজন। ব্রাহ্মণের এই পথে থাকার এক্সপোজার যতটা প্রয়োজন, যারা এই পথের ছোঁয়া পায়নি, যারা এই আদর্শের ছোঁয়াটা পায়নি, তাদের কি আরো বেশি করে প্রয়োজন নয়? অবশ্যই প্রয়োজন। স্বামীজি দেখো সেই কথাও কি সুন্দর বলছেন আমাদের এখানে,
আমি আবার একটুখানি সেই জায়গা থেকে তোমাদের পড়ে শোনাই। আমি একটুখানি জায়গাটা বার করে নিই, তারপরে তোমাদেরকে সেই অংশটা পড়ে শোনাচ্ছি। এটা অপূর্ব কথা। If the Brahmin has more aptitude for learning on the ground of heredity, ব্রাহ্মণরা তো সেইভাবেই অ্যাকচুয়ালি ওই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে বংশানুক্রমে। আমি ব্রাহ্মণ, আমার সন্তান, তার বুদ্ধি নেই, কিচ্ছু নেই, সে অত্যন্ত দুশ্চরিত্র একটা মানুষ, কিন্তু সেও ব্রাহ্মণ, বংশানুক্রমে ক্ষমতা কুক্ষিগত করে সে রাখছে। তার মধ্যে ব্রাহ্মণত্বের ছিটে ফোঁটা নেই, কিন্তু বাই বার্থ হি ইজ আ ব্রাহ্মণ। If the Brahmin has more aptitude for learning on the ground of heredity than the Pariya is the Chandala, the Shudra, spend no more money on the Brahmin's education, তাহলে ব্রাহ্মণের পড়াশোনার খরচ করারই দরকার নেই, ছেড়ে দাও। কি সাংঘাতিক সাম্যের কথা খেয়াল করো। ব্রাহ্মণদের ধরে ধরে তিনি বলছেন যে তোমরা তো বাই বার্থ পেয়েছো, তোমাদের একার ক্ষমতা এটা, তাই না? তাহলে তোমাদের উপর আর কোন টাকা খরচ করারই দরকার নেই, তোমরা তো এমনিই পাচ্ছ বাই বার্থ। বরং সেই টাকা খরচ করা হোক যেসব শ্রেণীকে তোমরা বঞ্চিত করে রেখেছো তাদের জন্য। বাট স্পেন্ড অল অন পারিয়া, গিভ টু দ্য উইক, ফর there all the gift is needed. If the Brahmin is born clever, জন্মগতভাবে চালাক, জন্মগতভাবে পণ্ডিত শাস্ত্রজ্ঞ, if the Brahmin is born clever, he can educate himself without help, তার যথেষ্ট বুদ্ধি আছে, নিজেকে নিজে সামলে নেবে, নিজেকে নিজে পড়িয়ে শিখিয়ে নেবে। If the others are not born clever, let them have all the teaching and the teachers they want. This is justice and reason as I understand it. আজকের এই অংশে আমরা স্বামীজির একটা বিরাট বড় ধারণার কথা কিন্তু জেনে নিলাম। এই ধারণার কথা স্বামীজিকে পড়তে গেলে বারবার ঘুরে ফিরে আসতে থাকবে। স্বামীজি এই যে শূদ্রের জাগরণের কথা বলছেন, এই শূদ্রই বা কারা, এবং শূদ্রকে ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করার কথাই যে বলছেন, এই ব্রাহ্মণই বা কারা। আমরা আজকে দুটো নতুন জিনিস কিন্তু জানলাম, যেই জিনিস আমাদের আজকের সমাজ আমাদের জানায় না। যারা অপ্রেস করছেন তারাও জানান না, যারা প্রতিবাদ করছেন তারাও জানান না। কি দুঃখের ব্যাপার আমাদের। যাই হোক, স্বামীজি আছেন, স্বামীজি জানিয়ে দিলেন। শেষ লাইনটা দিয়ে শেষ করি আজকে। কিন্তু এ তিনি কখনো চাননি যে শূদ্র জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের কৃষ্টি শূদ্রত্বে নেমে যাবে। অর্থাৎ দ্য আইডিয়াল অফ ব্রাহ্মণিজম শুড নট বি লস্ট। ব্রাহ্মণিজমকে টেনে শূদ্রত্বে নামানোর দরকার নেই। ইন্টেলেক্ট ইজ ইন ইটস প্লেস, physical prowess is in its place. But as in a spiritual land like India, we love to think that the ideal state of existence is in spirituality, is in a spiritual life, is in intellect, is in intellectual pursuits. সেই জন্য যাদের মধ্যে ফিজিক্যাল প্রাওয়েস আছে, যাদের মধ্যে ব্যবসায়িক বুদ্ধি আছে, যাদের মধ্যে দেশ চালনার ক্ষমতা আছে, তারা প্রত্যেকে যারা যারা এই ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল লার্নিংয়ে প্রাওয়েসে কিছুটা ল্যাকিং, সবাইকে সেই ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল স্টেটে তুলে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করা। বরং তিনি চেয়েছিলেন, লোকেশ্বরানন্দজি বলছেন, এবং এ তার আশা ছিল যে সমস্ত জাতি ব্রাহ্মণত্বে উন্নীত হবে। শুধু নির্দিষ্ট একটি শ্রেণী বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সমস্ত জ্ঞান ভাণ্ডারের মালিক হয়ে থাকবে, আর অগণিত নর নারী বঞ্চিতের হতাশ দৃষ্টিতে চেয়ে থাকবে, এ স্বামীজি সহ্য করতে প্রস্তুত ছিলেন না।
তোমরাই বলো তো, এই যে শেষ কথাটা, স্বামীজির ভাবনা, এটা কি কাস্টের যে ডিসক্রিমিনেশন, কাস্টিজম, তার বিরুদ্ধে যথেষ্ট বড় প্রতিবাদ নয়? এটা নিয়ে ভেবে দেখো। এরপরে আর একটা এরকম প্রেজেন্টেশনে লোকেশ্বরানন্দজির যে এই রচনাটি, স্বামী বিবেকানন্দ ও তার বাণী, সেইটার পাঠ আমরা শেষ করব। আর একটা দিন লাগবে। আজকে যা যা বললাম আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি, তোমরা এই দুটো শব্দ নিয়ে একটুখানি ভেবে দেখো। আমাদের চিন্তাধারা কিন্তু বদলে দিতে পারে স্বামীজির এই পাঠ। স্বামীজি যেভাবে ভাবছেন, যেভাবে আমাদের ভাবতে বলছেন, আমরা যদি সত্যি ভাবতে পারি, দেখো তো নিজের মধ্যে বদল আসে কিনা। ভালো থেকো সবাই।